আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। মেঘবালিকা ভালোবাসা গল্পের 3 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। বজ্রকণ্ঠে আঘাত আনলো যেন ইফরাত। ইউ ক্যান্ট হিয়ার হোয়াট আই সিং, অ্যান্সার মি মিস্টার রিজভি শিকদার। রিজভি শিকদার এবারও কোনো উত্তর দিলেন না। সে জানে ইফরাত সিনহা আরো রেগে যাবেন। এত বড় ফল্ট তিনি কখনোই মানবেন না। ইফরাত সিনহা রক্ত চক্ষুতে তাকিয়ে গমগমে গলায় বললেন, আপনি ভেবে দেখেছেন কি হতে পারে? আপনার এমন ভুলের জন্য পুরো ডিপার্টমেন্টের নাম খারাপ হবে। ফাইলগুলা গত মাসের, আর আজ কত তারিখ? তারা তো আমাদের ওপর আস্থা করে বসে আছে। 7টা ছেলে নিখোঁজ। এই 7টা ছেলে যদি লাশ ফিরে হয়, কি উত্তর দিবেন? সরকার কি আমাদের বসিয়ে বসিয়ে ফিটার খাওয়াবে? ইফরাত সিনহা ফাইলগুলো হাত দিয়ে সামনে ঠেলে দিয়ে দিলেন। কথার তালে তালে ভ্রু উঁচিয়ে বললেন, প্রত্যেকের পরিবারকে ইনফর্ম করবেন। প্রত্যেকের এই এ টু জেড ডিটেল বিকেলের মধ্যে চাই। অবশ্যই নিজের কাজে নিজেই করবেন। ইফরাত সিনহা খানিকটা থেমে আবারও বললেন, কিভাবে এই পুষ্টে এসেছেন জানি না, সেসব আমার জানার বিষয় নয়। তবে নেক্সট কখনো এমন ভুল হলে চাকরি হারাতে হবে রিজভি শিকদার। কথাটা মাথায় রাখবেন। আউট। সকলের থানার মধ্যে ফিসফিসানি কানাকানি চললেও এখন পরিবেশ ঠান্ডা। ইফরাত সিনহা মাথা গরম। থানার পরিবেশ থমথমে। কারো মুখের আরো কোনো খুচরো কথা নেই। সবার কাজে ব্যস্ত। সিনথিয়া গুনে গুনে 30 মিনিট ধরে বসে আছেন থানার মধ্যে। তার মা বসে আছেন সাথেই। 30 মিনিটের মধ্যে হওয়া ঘটনা সবকিছু না দেখলেও ইফরাত সিনহার বজ্রকণ্ঠ গলা সে ভালোভাবে শুনছেন। এ মুহূর্তে ইফরাত সিনহার মুখোমুখি হতে খুব বেশি ভয় করছেন তার। শরীর ঘেমে ঘেমে উঠছে। এদিকে থানার থাকা পুলিশের সদস্যর যতবার মুখোমুখি হয়েছে, তারা যেন চোখ দিয়ে তাকে গিলে খেয়েছে সিনথিয়াকে। তাদের চাউনি সিনহার নিজেকে মানুষ নয়, ভয়ঙ্কর জীবন্ত মনে হচ্ছে। ভুল না করেও তাকে যেভাবে খেসারত দিতে হচ্ছে, তা থেকে জীবনের পরিসমাপ্ত মনে হয় অনেক সহজ। ঘটনা পেরিয়ে গেল। এরপর ডাক পড়ল সিনথিয়ার। এসপি ইফরাত সিনহা তাকে অফিস কক্ষে ডেকেছেন। শুনে পা দুটো শক্তি ফুরিয়ে আসছে সিনথিয়ার লম্বা বিশ্রামের প্রয়োজন, কিন্তু সে যে চূড়াবালিতে পা মেরেছে, মরা না পর্যন্ত তার কোনো বিশ্রাম নেই। আজ কি প্রশ্ন করবে আর সে কি উত্তর দিবে ভেবেই কুলকিনারা পাচ্ছে না। তবুও ধীর পায়ে নিজের শরীরটাকে ঠেলে ঠুলে এসপির দরজার সামনে দাঁড়ালো সিনথিয়া। মুখে কোনো কথা আসছে না। মনে মনে ভাবছে সব বাদ দিয়ে স্বীকার করবে সেই রাফিকে মেরেছে। এরপর তার ফাঁসি হয়ে যাবে। এত সত্যি বলে হরানির চেয়ে মৃত্যু ভালো। সিনথিয়া নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। কি বলবে ভেবে পাচ্ছে না। ইফরাত সিনহা ছোট ছোট কাগজের টুকরো লেখে লেখে পিন গেঁথে দিচ্ছেন দেওয়ালের টানানোর বুড়ে। হিসাবের গরমের টুকরোগুলোকে অপর নিচ করে বাম ডান করে লাগাচ্ছেন। উল্টো দিকে ঘুরে তিনি কারো অস্তিত্ব টের পেয়ে বললেন, কাম ইন। সিনথি পিপিলিকার ন্যায় ধীর পায়ে ভিতরে ঢুকলো। মনে মনে ভাবছে এসপি সাহেব কি করে বুঝলেন যে সে এসেছে? প্রশ্নের উত্তর খোঁজা আর হলো না। ইফরাত সিনহা ঘুরে দাঁড়ালেন। লম্বা লম্বা পা ফেলে সিনথিয়ার মুখোমুখি দাঁড়িয়ে ইফরাত। দুশ্চিন্তার জিমজিম করা সিনথিয়ার মাথাটা এখন ফাঁকা ফাঁকা লাগছে। এত লম্বা পাহাড়ের মতো মানুষের সামনে দাঁড়িয়ে নিজেকে পিপিলিকা মনে হচ্ছে। দুর্বল শরীরটা আরো দুর্বল লাগছিল। সিনথিয়া মনে মনে ভাবছে সামনে দাঁড়ানো মানুষটি এই মুহূর্তে গর্জন দিয়ে পুনরায় তার নামও যদি জিজ্ঞাসা করে, তাহলে সে নিশ্চিত ভুল করবে। একে তো সব চিন্তা ভাবনার মাথায় কাজ করছে না। এখন তো ব্রেন ড্যামেজ হয়ে যাওয়া জোগাড়। চোখের ইশারায় সিনথিয়াকে চেয়ার দেখালেন ইফরাত। মুখে শান্ত ধীরে গলায় বললেন, টেক ইউর সিট। গতদিনও এত ভয় লাগেনি। যা সত্যি তাই বলেছি। কিন্তু সিম কার্ড কি করে লাশের কাছে গেল, সেই উত্তর সে কি করে দিবে? ভয়ে মুখটা চুপসে যায়, বেলুনের ন্যায় হচ্ছে। ভয়ে সালাম কালাম ভুলে বসেছে। বইয়ে সব গুলিয়ে যাচ্ছে। টেবিলের ওই পাশে বসা মানুষটিকে সে আর একবারও দেখতে চায় না, তাই মাথা নলিয়ে ফেলল সে। কিন্তু অপর পাশের মানুষটা ভয়ের বদলে আশ্বাস দিলেন, বি নর্মাল, আই নো ইউ আর স্ট্রং গার্ল। যা বলবো শুধু ঠিকঠাক উত্তর দিবেন, ভয়ের কিছু নেই। সিনথিয়া মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। কালকের বিষয়ে তো জানেন। সিনথিয়া মাথা ঝাঁকায়। আপনার কি কোনো সিম কার্ড হারিয়ে গিয়েছে? সিনথিয়া দুদিকে মাথা নাড়ল, যা অর্থ না। সিম কার্ড কাউকে দিয়েছেন কখনো? সিনথিয়া আবারও মাথা ঝাঁকায়, অর্থাৎ না দেয়নি। ইফরাত সিনহা টেবিলে 2 হাত বাস করে এগিয়ে বসলেন। সিনথিয়া মাথা তুলে তাকাচ্ছে না।
ইফরাত সিনহা চাইছেন মেয়েটা তাকে ভয় না পাক। তিনি যথাসম্ভব নরম গলায় বলছেন। তিনি আবারও বললেন, ডোন্ট মাইন্ড, তুমি করে বলছি, কয়টা সিম কার্ড তুমি এই অবধি কিনেছিলে? এর মধ্যে লাস্ট 24 এর ডিজিটের নম্বর তোমার আছে? সিনথিয়া দৃষ্টি তুলে তাকালো, হাত দুটো দিয়ে টেবিলে আঁকড়ে ধরল। তার চোখ মুখ বলছে নম্বরটি তার চেনা, তবে মুখে কিছু বলছে না। ইফরাত মনে মনে ভাবছে, গতকাল রিভার্বের নিচে হাত রেখেও মেয়েটা এত ভয় পায়নি, কিন্তু মেয়েটা আজ এত ভয় পাচ্ছে। ভয় পাওয়ারই কথা, এই অল্প বয়সে মেয়ের ওপর কি কিডন্যাপ মার্ডার কেস আসা ব্রেন প্রেশার পড়ার মতোই বিষয়। তিনি চাইলেন সিনথিয়া ইজি হোক। টেবিলের ওপর প্রান্তে জড়সড় হয়ে বসে আছে সিনথিয়া, বয়ে বারবার টেবিল খামচে ধরছে। ইফরাত নিজের শক্তপোক্ত কঠিন হাতটি যথাসম্ভব গলিয়ে সিনথিয়ার কমল হাতে পাতার উল্টো পিঠে রাখলেন, তারপর আলতো চাপ দিয়ে সাহস দিলেন, ট্রাই টু বি ইজি। সিনথিয়ার বুকের মধ্যে আতশবাজির মতো তীব্র শব্দ কেঁপে উঠল, তারপর শীতল হাওয়ায় শান্ত হয়ে গেল ভিতরটা। ভয়টা কাপড়ের মতো উড়ে গেল। ওইদিকে ইফরাত আবারও বললেন, ওই সিম কার্ডটা কাকে দিয়েছো, মানে রাফিকে? সিনথিয়া দীর্ঘরায় উত্তর দিল, না, ওকে কোনো সিম কার্ড দেয়নি। যে সিমটির কথা বলছেন ওইটা টেলিটক সিম। এসএসসিতে জিপিএ 5 পাওয়ার পর সিমটা পেয়েছিলাম। আমার বাসায় ওই সিম ইউজ করলেও নেটওয়ার্কের সমস্যা হয়, তাই খুলে রেখে দিয়েছিলাম অনেক আগেই। তাহলে সিমটা অন্যের কাছে গেল কি করে? আমি জানি না। ওই লাশটা জারি হোক, ওই সিম কার্ডের জন্য তুমি কত বড় জালে ফাঁসতে পারো বুঝো? কত ধরনের ক্রাইম হয় এখন, এত বেখেয়ালি হলে চলবে? সিনথিয়া বরফের মতো জমে গেল। তার জীবনে আর কি কি দেখার আছে সে সত্যি জানে না। সিম কার্ডটি তার হলেও সে সত্যি জানে না কিভাবে অন্যের কাছে গেল, আর ওই সিমটি লাগে না বলে কোথাও রেখেছিল। ভালো করে মনে নেই। এই অযৌক্তিক কথা কেউ কি এই মুহূর্তে বিশ্বাস করবে? তার কথা বলার মুখ নেই। কয়েক সেকেন্ড চুপ করে রইলেন ইফরাত সিনহা, তারপর বললেন, বাসায় কে কে থাকে? মা, বাবা আর ভাই। তোমার ভাইয়ের এইচ স্টাডি 9-এ পড়ে 13-14 হবে। আজ বাসায় ফিরে ভাইকে শুনবে তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কিনা, আর তোমার সিম কার্ড কি কাউকে দিয়েছে কিনা। মানে মানে অনেক সহজ, তোমার ভাই আন্ডার 18, তার কোনো সিম কার্ড থাকার কথা না, তাই গার্লফ্রেন্ড থাকলে আন্ডার 18 হবে। তারও সিম থাকার কথা না। টাকা দিয়ে ফোন পাওয়া গেলেও কিন্তু সিম কার্ড পাওয়া যায় না। তোমার সিম কার্ড যদি তাদের প্রেমের টাকা দিয়ে ফোন পাওয়া গেলেও কিন্তু সিম কার্ড পাওয়া যায় না। তোমার সিম কার্ড দিয়ে যদি তাদের প্রেমের পথ মসুর হয়, তারা এই সহজ পথ গ্রহণ করতেই পারে। কিন্তু যে মারা গিয়েছে সে তো পুরুষ। তাতে কি, যে ফোনে তোমার সিম কার্ড ইউজ হয়েছে সেটি চুরি হতে পারে, অন্য কারো হাতে পড়তে আরো অনেক কিছুই হতে পারে। তাদের মধ্যে কেউ মারা যেতে পারে। আপনি বলতে চাইছেন ওইটা রাফি না? ধরে নাও তাই। এমন কথা শুনে সিনথিয়া হা হয়ে রইল। ইফরাত সিনহা বললেন, হা হওয়ার মতো কিছু হয়নি, এই সুযোগে অনেক কিছু হতে পারে। খুশি হয়েছ রাফি বেঁচে আছে শুনে? আপনি কি করে শিওর হচ্ছেন যে ওইটা রাফি না? রাফির ডিএনএ টেস্ট আগে তার মা আমাকে নিজে ইনফর্ম করেছেন এটি তার ছেলে না। তবুও সবার কনফিউশন দূর করার জন্য চেষ্টা করা হয়েছে। একজন মায়ের চোখ ছেলেকে চিনতে ভুল করে না, মিসেস সিনথিয়া মুখটা ছোট হয়ে গেল। রাফির ঠকানোর কথা মনে পড়ে আবারও বুকটা পুড়ে উঠল, চোখ ভরপুর হয়ে গেল জলে। ইফরাত সিনহার চোখের বিষয়টি ধরা পড়ল। ইফরাত সিনহা একটা রহস্য হাসি হাসলেন। বোকা মেয়ে, ভুল মানুষকে ভালোবেসে কেউ কাঁদে নাকি? সিনথিয়া অশব্দ হলো, আবার হাতের উল্টো পিঠে চোখ মুছে নিল, তারপর বলল, আমি কি যাব এখন? ইফরাত সিনহা সম্মতি দিলেন। সিনথিয়া আলুগুছু উঠিয়ে দাঁড়ালো, কিন্তু দু পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। ধুপুস করে চেয়ারে বসে পড়ল সিনথিয়া। ইফরাত সিনহা মিষ্টি করে ঠোঁট ছোঁয়ালেন, এত দুর্বল হলে চলবে? এই কেসের শেষ পর্যন্ত তোমাকে স্ট্রং থাকতে হবে, কনফিউজ থাকতে হবে। সিনথিয়ার মনটা শুভর শিউরিয়ে নেই ফুরফুরে হয়ে গেল। সে শ্বাস টেনে নিল লম্বা করে। বকুল ফুলের সুঘ্রাণে বুকের ভিতরটা পরিপূর্ণ হলো যেন। ইফরাত সিনহার মতো এসপি তাকে বিশ্বাস করলো। ইফরাত সিনহার দেওয়া আশ্বাসে মরা গাছে যেন ফুল ফুটলো সিনথিয়ার। সিনথিয়া অনেকদিন পর ঠোঁট ছুঁয়ে একটুখানি হাসলো। তো সে স্বপ্নেও ভাবেনি এত অল্পের মধ্যে দিয়ে সে আজ ছাড়া পাবে। সে তো চিন্তায়
নিজের 12টা বাজিয়ে দিয়েছিল। বাবার মুখে কাল রাতে শুনেছিল ইফরাত সিনহা একজন সৎ দক্ষ পুলিশ অফিসার। এত অল্প বয়সে নিজের বুদ্ধিমান পরিশ্রম সাহসের জুড়ে নিজের যোগ্য আসন অর্জন করেছেন। তবে সিনথিয়ার মনে হচ্ছে এ বাহিরে তিনি একজন অমানবিক মানুষ। বিকেলবেলায় সিনথিয়া বাবার তাকে বান্ধবীর বাড়িতে রেখে যান, যাতে সবার সাথে কথা বলে মনটা হালকা হয়। ওই দিনের পর থেকে নিজেকে গড় রেখেছিল মেয়েটা। তাছাড়া ভয়েও বাহিরে বের হতে দেয়নি তার মা বাবা। অনেকদিন পর তার মনে হচ্ছিল সত্যি তার নিজেকে সময় দেওয়া প্রয়োজন, না হলে সে পাগল হয়ে যাবে। বাবাকে বলায় তার বাবা তার বান্ধবীর বাসায় তাকে রেখে গিয়েছে। বলেছে বাবা রাতে এসে নিয়ে যাবেন। সেখান থেকে সিনথিয়া আর রিমা রাস্তায় হাঁটতে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়েছে তারা। শুনশান গলিতে তেমন মানুষ নেই। একটু পর পর রিক্সা দেখা মিলে। সন্ধ্যা নামবেই তাই তারা একটা রিক্সা ডেকে নিল। সে সময়ের পাশ দিয়ে যাওয়ার একটা কার তাকে দেখে যেন থামলো। সিনথিয়ার বুকটা ধুক করে উঠল। সেই দিনের ঘটনা পুনরাবৃত্তি কথা ভেবে শিউরে উঠল সিনথিয়া। তড়িঘড়ি করে রিক্সায় উঠে বসালো সিনথিয়া। এর মধ্যেই গাড়ি থেকে নেমে এলো সেই দিনের মতো মুখোশধারী দু লোক। রিক্সাওয়ালাকে চাকু দেখিয়ে সিনথিয়াকে শেষরে নামালো। রিমা চিৎকার দিয়ে দৌড়ে পালালো। সন্ধ্যা নেমে গিয়েছে। রাস্তায় তেমন কোনো লোকজন নেই। যারা আছে তারা ভয়ে এগিয়ে আসছে না। সিনথিয়া অপরবন্ত না দেখে লোকটির কবজি বরাবর কামড় বসালো। তারপর সামনের দিকে ছুটলো। পিছনে থাকা মানুষ দুটো ছুটতে লাগলো তার পিছন পিছন। সিনথিয়া ফোনের সেভ অপশন থেকে নাম্বার বের করলো। পরপর 3টা কল করলো, কিন্তু ওপাশ থেকে কেউ ফোন তুললো না। অনেকটা দৌড়াতে দৌড়াতে একটু দাঁড়ালো। তারপর মেসেজ লেখলো, আমাকে বাঁচান ইফরাত সাহেব। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।